হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা দশম শ্রেণীর গণিতের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ওয়ানটা সলভ করতে তোমাদের একটু হেল্প করব। তো প্রথম কোশ্চেনটা দিয়েছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, যেখানে এ বি সি হচ্ছে বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল টু জিরো। তার মানে আমরা বুঝতে পারছি এটা একটা দ্বিঘাত সমীকরণের একটা আইডিয়াল ইকুয়েশন দিয়ে দিয়েছে। এই সমীকরণের বীজদ্বয় সমান হওয়ার শর্তটা লেখো। আমরা জানি কি যে হচ্ছে দ্বিঘাত সমীকরণ যেরকম এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এর বীজদ্বয় সমান হওয়ার শর্ত হচ্ছে এর নিরূপক মানে বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু শূন্য হতে হবে। তাহলে সেটাই আমরা লিখি। তাহলে নিরূপক সমান সমান শূন্য, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু জিরো। তাহলে বি স্কোয়ারের ভ্যালু কী হয়? বি স্কোয়ার ইকুয়াল টু ফোর এসি। তো তোমরা এই স্টেপেও এটাকে ছেড়ে দিতে পারো যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু জিরো, এটাই হচ্ছে শর্ত। আবার তোমরা এটাও লিখতে পারো যে এই বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু জিরো, অর্থাৎ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর এসি। এটা এখানে মাইনাস ছিল, এখানে এসে এই পাশে চলে এসেছে, তাই প্লাস হয়ে গেছে। এটাও লিখতে পারো। এইবার সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। ব্যাসার্ধ অর্থাৎ কেন্দ্র থেকে বৃত্তের যে কোনো পয়েন্টে, এটা সব জায়গায় সমানই হবে। এখানে যদি ড্র করতাম তাও সেটা 10 সেন্টিমিটার হতো, এখানে ড্র করলে সেটা 10 সেন্টিমিটার হতো। এই বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। তো এখানে আমরা 12 সেন্টিমিটারের একটা জ্যা নিয়েছি। বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত? তাহলে এই ছবিটা একটু ভালোভাবে দেখো। এ বি হচ্ছে 12 সেন্টিমিটার, ওটা হচ্ছে কেন্দ্র, এবং ওবি 10 সেন্টিমিটার, কারণ ওবি ব্যাসার্ধ। আমাদেরকে ও সি এর ভ্যালু বের করতে হবে। তাহলে সেটাই লিখেছি চিত্রে। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য, ব্যাসার্ধ হচ্ছে ওবি, ওবি ইকুয়াল টু 10 সেন্টিমিটার। বৃত্তের জ্যায়ের দৈর্ঘ্য এবি হচ্ছে 12 সেন্টিমিটার। কেন্দ্র ও থেকে জ্যায়ের দূরত্ব কত? এটা আমাদেরকে বের করতে হবে। দেখো, যেহেতু ও হচ্ছে কেন্দ্র এবং ও সি কি পারপেন্ডিকুলার টু এ বি, এই যে ও সি পারপেন্ডিকুলার টু ওবি, তাই আমরা এটা লিখতে পারি যে হচ্ছে এটা ওবিকে কি করে, একদম সমানভাবে দ্বিখণ্ডিত করে। অর্থাৎ এসি ইকুয়াল টু বিসি, এবং আমরা জানি কি এবি হচ্ছে এবি, এবির মধ্যে হচ্ছে এবি হচ্ছে এসি প্লাস বিসি বা সিবি লিখতে পারো। তাহলে এটা কি হয়েছে, 12 সেন্টিমিটারকে সমান ভাগে ভাগ করেছে, তাই এটা 6 সেন্টিমিটার বেরিয়ে গেছে। এবং এই ও সিবি হচ্ছে একটি সমকোণ 90 ডিগ্রি। এখন বিওসি ত্রিভুজে, সমকোণী ত্রিভুজে পাইথাগোরাসের সূত্র প্রয়োগ করে পাই। পাইথাগোরাসের সূত্র কি আমরা পেয়েছি যে ও বি স্কোয়ার ইকুয়াল টু ও সি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এটাই আমরা করেছি। এই যে দেখো, ও সি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু ও বি স্কোয়ার। আমরা এখানে বিসির ভ্যালু জানি, বিসি এর ভ্যালু জানি 6 সেন্টিমিটার, এবং ওবি এর ভ্যালু জানি সেটা হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে সেটাকে স্কোয়ার করা হয়েছে, তাহলে দাঁড়াচ্ছে ওসি স্কোয়ার প্লাস 36 ইকুয়াল টু 100। এবারে 36টাকে ওপাশে ওই ডান পাশে নিয়ে নিয়েছি। ওসি স্কোয়ার ইজ ইকুয়াল টু 100 মাইনাস 36, এখানে প্লাস ছিল, যখন এই পাশে চলেছে তখন মাইনাস। তাহলে সেটা হলো 64। আর আমরা জানি 64 কিসের স্কোয়ার? 64 হচ্ছে 8, হ্যাঁ 64 হচ্ছে 8 স্কোয়ার। তাহলে এখানে বেরোলে হচ্ছে ওসি ইকুয়াল টু 8। বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব হচ্ছে 8 সেন্টিমিটার। 8 8 64 আমরা পড়েছি, তার মানে 8 স্কোয়ারের ভ্যালু হচ্ছে 64। এইবার আরও একটা নতুন কোশ্চেন দেখি। একটি ঘনক, ঘনক মানে এখানে একটা কিউবের কথা বলেছে। হ্যাঁ, কিউবের কথা বলেছে। এইরকম কিউব যার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা সবই সমান। হ্যাঁ, মানে প্রত্যেকটা বাহু সমান, দৈর্ঘ্য সমান সমান প্রস্থ ইন্টু প্রস্থ ইকুয়াল টু উচ্চতা। তাহলে দেখো, দুটি ঘনকের আয়তনের অনুপাত যদি কি হয়, 1:8 হয়, তাহলে ঘনক দুটোর সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? তাহলে ধরে নিই এখানে দুটো ঘনক আছে। তো প্রথম ঘনকটির বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ একক, এবং দ্বিতীয় ঘনকটির বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি একক। প্রশ্নানুসারে প্রথম ঘনকের আয়তন ইস্টু দ্বিতীয় ঘনকের আয়তন সমান সমান 1:8। ঠিক আছে, তাহলে আমরা জানি কি ঘনকের আয়তন কি হয়, বাহুর তার কি কিউব করলে যেটা আমরা পাওয়া যায়। তাহলে এটা হবে এ কিউব, এটা হবে বি কিউব। হ্যাঁ, তাই ইস্টু আছে ইকুয়াল টু 1:8। তাহলে দেখো, এ কিউব বাই বি কিউব সমান সমান 1:8। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এ ব্র্যাকেট কিউব বি ব্র্যাকেট কিউব টু দি পাওয়ার 3। 1কে কিউব করলে আমরা 1ই পাবো, এবং 2 এর কিউব হচ্ছে 8। তাহলে এখান থেকে আমরা কিউবগুলো উঠিয়ে নিলে কি পাই, এ বাই বি ইকুয়াল টু 1/t। এটাকে আমরা পরে ওই
কি বের করতে বলেছে? সমগ্র তলের ক্ষেত্রফল বের করার কাজে ব্যবহার করব। আমরা জানি ঘনকের 6টি তল রয়েছে। হ্যাঁ, ঘনকের 6টি তল রয়েছে এবং প্রতিটি তলের ক্ষেত্রফল হচ্ছে তার বাহু স্কোয়ার। কারণ প্রত্যেকটা তল হচ্ছে একটা বর্গাকার মতো। হ্যাঁ, তাই বর্গাকারের কী হয়? সাইডের স্কোয়ার হয়, ঠিক ওরকম। তাহলে 6টা তলের ক্ষেত্রে কী হবে? 6টা তলের ক্ষেত্রে সামগ্রিক তলের ক্ষেত্রফল হয়ে যাবে 6 ইন্টু বাহুর স্কোয়ার। তাহলে দেখো, দুটি ঘনকের সামগ্রিক তলের ক্ষেত্রফলের অনুপাত 6a² = 6b²। 6টাকে বাদ দিয়ে দিলাম, তাহলে a²/b² হচ্ছে। তাহলে a²/b², এখানে আমরা এটাকে এইভাবে লিখতে পারি a/b²। আমরা জানি a/b এর ভ্যালুটা পেয়ে গেছি, তাহলে তাকে হোল স্কোয়ার করলে কী বেরোবে? 2a² 4, তাহলে এটা বেড়ে যাবে 1:4। এটাই হচ্ছে উত্তর। চতুর্থ কোশ্চেন যেটা বলছে সেটা 400 টাকায় 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত? মানে এখানে বলেছে মূলধন হচ্ছে 400 এবং সুদসহ এখানে 400 টাকা হয়ে দাঁড়িয়েছে 441 টাকা এবং সেটা চক্রবৃদ্ধি। এবং তাহলে এখানে আমাদেরকে বলেছে যে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত। তাহলে আসল P = 400 টাকা, সময় N = 2 বছর, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত আর পার্সেন্টেজ কত। প্রশ্নানুসারে এই ফর্মুলাটা প্রথমে লিখে নিতে হবে। P × 1/1 প্লাস R/100 টু দি পাওয়ার N = যত হচ্ছে সুদসহ যতটা হয়েছে সেটা লিখেছি। তাহলে এখানে আর এর জায়গায় আমরা কি করলাম? আমরা এই 400টাকে এই পাশে নিয়ে আসবো। তারপর দেখো, এই 400টাকে এই পাশে নিয়ে এলে আমরা জানি 21 স্কোয়ার হয় হচ্ছে 441 এবং 20 স্কোয়ার হয় হচ্ছে 400। তাহলে দেখো দুপাশে স্কোয়ার হয়ে গেছে। এবার উভয় পক্ষকে আমরা যদি বর্গমূল করে পাই তাহলে পাবো 1 প্লাস R/100 = 21/20। তারপর আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি হচ্ছে এই 1টাকে আমরা এখানে প্লাস অবস্থায় ছিল, তো এই পাশে চলে এসছে, তাই এটা মাইনাস করে দিচ্ছি। তাহলে R/100 = 21/20 - 1। এবার এটাকে সলভ করছি। এবার সলভ করলে আমরা কী পাবো? R/100 = 1/20। তাহলে আর এর ভ্যালু আমরা এরকম করতে পারি, এই যে 20 দিয়ে 100কে বাদ দিয়ে 5। তাহলে আর এর ভ্যালু যেহেতু আমরা 5 পেয়েছি, আর আমরা এখানে কী পড়েছি? চক্রবৃদ্ধি সুদের হার = R পার্সেন্টেজ। তার মানে এখানে কী হবে? নির্ণীয় চক্রবৃদ্ধি সুদের হার, আর এর জায়গায় 5 বসিয়ে দিলে আর পার্সেন্টেজ হয়ে গেলে 5%। পঞ্চম প্রশ্নটা হচ্ছে x, 12, y, 27 ক্রমিক সমানুপাতি হলে x ও y এর মান নির্ণয় করো। তাহলে ক্রমিক সমানুপাতি ব্যাপারটা আমাদেরকে বুঝতে হবে। মানে দেখো, এরা যদি পরপর অনুপাত হয়ে থাকে তাহলে এরা সবাই সমান হবে। মানে x অনুপাত 12 = 12:y = y:27। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি x/12 = 12/y = y/27। এইবার দেখো, আমাদেরকে x এবং y এর মান নির্ণয় করতে হবে। তো এইখানে দেখো দুটো জায়গায় y কমন আছে, সেটাতে আমরা সলভ করি। এই দিক থেকেও নিলে সলভ করা যাবে, কিন্তু আমরা যদি এই দুটো প্রথমে কনসিডার করি তাহলে আমাদের একটু সহজ হয়ে যাবে। তাহলে লিখি 12/y = y/27। এবার কোনাকুনি ক্রস মাল্টিপ্লিকেশন করে আমরা পাবো কী পাবো? y² = 12 × 27। তো 12 × 27 হয় হচ্ছে 324। এইবার এখানে y² আছে, এটাকেও আমরা স্কোয়ার ফর্মে লিখতে পারি। এই 324 হচ্ছে 18 স্কোয়ার। তাহলে আবার দেখো, এটা উভয় পক্ষকে বর্গমূল করে পাই y = 18। যেই আমরা y এর ভ্যালুটা পেয়ে গেলাম তখন আমরা কি করতে পারবো? এই দুটো সলভের সময় আমরা এতে y এর ভ্যালু লিখতে পারবো। তাহলে দেখো, x/12 = 12/y। এখানে হয়ে গেল xy = 12 × 12। ভেরি গুড। তার মানে এখানে দেখো একরকম স্কোয়ারে চলে এসেছে, যদি বা স্কোয়ারের ভ্যালুর দরকার নেই এখানে, যাই হোক। তাহলে y = 18 এর মান বসিয়ে পাই। এখানে y এর ভ্যালু ছিল হচ্ছে 18, তাহলে এটা হয়ে যাবে 18x × 12 × 12। তাহলে এই 18 দিয়ে এই 18 এখানে গুণ অবস্থায় আছে, এই পাশে চলে এলে ভাগ হয়ে যাবে। তো আলটিমেটলি কাটাকুটি করে আমরা কি পাবো? 8 পাবো। তার মানে x = 8 এবং y = 18। এবার আমরা 6 নম্বর কোশ্চেনে যাব। এখানে বলেছে ও কেন্দ্রীয়, এই যে কেন্দ্র ও
বৃত্তের এবি একটি ব্যাস, আমরা জানি এবি একটি ব্যাস, হ্যাঁ, কেন্দ্র বরাবর গিয়ে এখানে বৃত্তের দুটো পয়েন্টকে কানেক্ট করেছে এবং ব্যাসের অর্ধেককে ব্যাসার্ধ বা রেডিয়াস বলে। সি হচ্ছে বৃত্তে অবস্থিত একটি বিন্দু। এখানে বলেছে ও বি সি ইকুয়াল টু 60 ডিগ্রি। এই ও বি সি ইকুয়াল টু 60 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল ও সি এর মান কত? এই যে অ্যাঙ্গেল ও সি এ, মানে এইটা তোমাকে বের করতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি চিত্রে, দেখো এই ও বি ইকুয়াল টু ও সি, কেন? কারণ এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। আমরা যদি এখান থেকেও যদি কোনো বিন্দু ড্র করতাম, ব্যাসার্ধ সব জায়গার সমানই হবে। তো এই ও বি ইকুয়াল টু ও সি হয়ে গেল। তাহলে আমরা বুঝতে পারছি এখানে অ্যাঙ্গেল নয়, ত্রিভুজ ও বি সি একটি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের কী হয়? প্রত্যেকটা কোণ সমান হয়, মানে এখানে সি ও বিও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, ও বিসিও 60 ডিগ্রি এবং বিসিও বা ওসিবিও 60 ডিগ্রি। তাহলে এটা আমরা লিখতে পারি অ্যাঙ্গেল ও বিসি ইকুয়াল টু অ্যাঙ্গেল ওসিবি ইকুয়াল টু 60 ডিগ্রি। তার মানে আমরা এইটার মান পেয়ে গেছি, এবার আমাকে কি করতে হবে? আমাকে সামহাউ এই এসি ও এর ভ্যালু বা ওসি এ এর ভ্যালু বের করতে হবে, এই অ্যাঙ্গেলটার মান বের করতে হবে। আমরা জানি অ্যাঙ্গেল এসিবি এই পুরোটা হচ্ছে 90 ডিগ্রি, কারণ এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। দেখো এটা অর্ধবৃত্তের ওপর ড্র করা, ব্যাস পুরোটা হচ্ছে ব্যাসের ওপর ড্র করা একটা তো এটা 90 ডিগ্রি। এবার 90 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বাদ দিয়ে গেলে আমরা এর ভ্যালু পেয়ে যাব, ওসি এর ভ্যালু পেয়ে যাব। তাহলে ওসি এর ভ্যালু দাঁড়াচ্ছে হচ্ছে 30 ডিগ্রি। এইবার 7 নম্বর কোশ্চেন, একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? এখানে দেখো শতকরা কত বৃদ্ধি পাবে সেটা বলেছে। তাহলে মনে করি কি ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্য হচ্ছে 1 একক করে, সেটা 1 মিটার হতে পারে, 1 সেন্টিমিটার হতে পারে, আমরা এখানে একক বলবো, হ্যাঁ, কারণ আমরা কোন এককে আছে সেটা আমাদের জানা নেই। তাহলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল হবে কি 6a স্কোয়ার এবং বর্গ একক। যদি সেটা মিটারে হতো তাহলে মিটার স্কোয়ার হতো, সেন্টিমিটারে হলে সেন্টিমিটার স্কোয়ার হতো। এইবার দেখো ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে তাহলে ধারের দৈর্ঘ্য, নতুন ধারের দৈর্ঘ্য কী হতো? এখানে দেখো আগে কি হতো, আমরা এরকমভাবে করতে পারি, আগে 100 হলে এখন হয় 150, তাহলে আগে 1 হলে কত হয়, তারপরে এ হলে আগে কত হলে এরকম হয়। আমরা এখানে একবারই করে দিয়েছি এ ইন্টু 150/100 একক। তাহলে আমরা কি পেয়ে যাবো? এখানে 5 দিয়ে 50 দিয়ে ভাগ করেছি, তাহলে 3 পেয়ে গেছি এবং নিচে 2 আছে, তাহলে 3a/2 একক। এইবার ঘনকটির নতুন সমগ্র তলের ক্ষেত্রফল হবে 6a স্কোয়ার। হ্যাঁ, এখানে আগে যেরকম ছিল যে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল 6a স্কোয়ার ছিল, এবার এর জায়গাতে আমাকে নতুন ধারের দৈর্ঘ্য বসাতে হবে। তাহলে এখানে কী হবে? 6 ইন্টু 3a/2 হোল স্কোয়ার, না 6 ইন্টু 3a/2, এই 3a/2 এর ওপর স্কোয়ার বর্গ একক। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করে পেলাম 27/27a স্কোয়ার ডিভাইডেড বাই 2 বর্গ একক। ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে। এবার এই যে এটা নিশ্চয়ই বেড়ে গেছে, কারণ ধার 50% বেড়ে যাওয়ায় এই ভ্যালুটা আমরা পেয়েছিলাম। তাহলে এর থেকে আমরা আগের সমগ্র তলের ক্ষেত্রফলের মানটা বাদ দিলাম, বাদ দিয়ে আমরা কত পেলাম? বাদ দিয়ে আমরা পেলাম হচ্ছে 15a স্কোয়ার বাই 2 বর্গ একক। এবার শতকরা কত বৃদ্ধি পেয়েছে, সেটা দেখার জন্য কী করতে হবে? একদম শুরুতে যেটা ছিল সেটা দিয়ে সেটা দিয়ে ভাগ করতে হবে এবং 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমরা শতকরা ভ্যালুটা পেয়ে যাব। তাহলে একদম শুরুতে ছিল হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল 6a স্কোয়ার, তাহলে কতটা বৃদ্ধি পেয়েছে সেটা আমরা লিখে নিলাম 15a স্কোয়ার বাই 2, নিচে আমরা কি করলাম 6a স্কোয়ারটা নিলাম ইন্টু 100। তারপর আমরা কি করলাম দেখো, এই 6a স্কোয়ার এটা নিচে একটা 1 আছে এরকম ধরে নিতে পারি। তাহলে ভাগ করতে গেলে কি করতে হবে? প্রথমে গুণ করতে হলে ভাগের সাইনটাকে ওঠাতে গেলে গুণের সাইনটা আনার সময় এটাকে উল্টে দিতে হবে, তাই উল্টে দিয়েছি। এই দেখো 6a স্কোয়ারটা নিচে চলে এসছে, ওপরে 1 চলে এসছে, এ স্কোয়ার বাদ চলে গেল। তারপর এখানে রয়ে গেল কি, এখানে আমরা প্রথমে 15, এবার 15/12 ইন্টু 100 হয়ে গেল, হচ্ছে 6 দুগুণে 12 রয়ে গেল। এইবার 12কে আমরা কি করেছি, 12কে আমরা 2 দিয়ে ভাগ করেছি, 6 দুগুণে 12 আর 50 দুগুণে 100 হলো। এবার এটাকে 2 দিয়ে ভাগ করতে পারি, 3 দুগুণে 6 আর 25 দুগুণে 50। এবার এই 3টা দিয়ে আমরা 15কে কেটেছি, 3 5 15। তাহলে দেখো এই 5 আর 15 25কে গুণ করলে আমরা কী পাবো? যে 125 পেয়ে যাব। তার মানে 125% বৃদ্ধি পেয়েছে। এবার লাস্টের অঙ্ক এখানে বলেছে, এটা একটা সমাধান করো অঙ্ক ওই দ্বিঘাত সমীকরণের।
2x প্লাস 1 ইন্টু 3/2x প্লাস 1 ইকুয়াল টু 4। তোমরা যদি এটাকে এইভাবে সলভ করতে চাও একটু বেশি খাটতে হয়, কিন্তু আমরা যদি এখানে দেখো দুটো জায়গায় 2x প্লাস 1 আছে, সেটাকে আমরা এ দ্বারা রিপ্লেস করে দিয়েছি। প্রথমে আমরা সলভ করি, তারপর যে যখন ভ্যালু আসবে তখন আমরা এক্সের ভ্যালু বের করতে পারবো। তাহলে এই জায়গাটাতে এ বসে আমরা কি পাই, এ প্লাস 3/a ইকুয়াল টু 4। তাহলে এইবার এটার এলসিএম করি, লসাগু করি, তাহলে এ বেরোলো। এবার একে 1 দ্বারা ভাগ করলে তো ওই এই থাকবে, তাহলে এটাকে দিয়ে আবার এটা গুণ করতে হবে, তাহলে এ স্কোয়ার প্লাস 3 ডিভাইডেড বাই এ ইকুয়াল টু 4। তাহলে এ স্কোয়ার প্লাস 3 এখানে কোনাকুনি গুণ করে 4a হয়ে গেল। 4 এটাকে এই পাশে নিই, এ স্কোয়ার মাইনাস 4a প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে এ স্কোয়ার এখানে কী করতে হবে, এখানে দেখো 1 আছে, এই দুটোকে গুণ করলে আমরা কি পাবো, এই দুটোকে গুণ করে আমরা 3 পাবো। তাহলে 3কে কী হবে, 3 ইন্টু 3 1। তার মানে দেখো এটাকে আমরা দুটো ভাগে লিখতে পারি, এই সংখ্যাটাকে মাইনাস 4 এটাকে আমরা এভাবে লিখতে পারি, মাইনাস 3a মাইনাস এ প্লাস মাইনাস এ, এরকমভাবে লিখলাম। এবার দেখো পুরো জিনিসটা কী দাঁড়ালো, এ স্কোয়ার মাইনাস 3a মাইনাস এ প্লাস 3 ইকুয়াল টু 0। এবার এখান থেকে এ কমন নিতে পারি, এ ইন্টু এ মাইনাস 3। এই যে দেখো এখানে এ স্কোয়ার থেকে আমরা এ কমন, এ স্কোয়ার মাইনাস 3, তার থেকে এ কমন নিয়ে আমরা কী করেছি, এ মাইনাস 3 পেয়েছি। এখান থেকে আমরা কি কমন নিতে পারবো, -1 কমন নিতে পারবো। তাহলে আমরা কি পাচ্ছি, এ মাইনাস 3, দুটো জায়গায় এ মাইনাস 3 পাবো। তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারবো, এ মাইনাস 3 ইন্টু এ মাইনাস 1 ইকুয়াল টু 0। এইবার আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। আমরা জানি যে দ্বিঘাত সমীকরণের বীজ হয় দুটো, তো এখান থেকে আমরা দুটো নিচ্ছি। দেখো এ মাইনাস 3 ইকুয়াল টু 0, এ মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এইখানে 3 মাইনাস অবস্থায় আছে, এই পাশে যদি আনি সেটা প্লাস অবস্থায় হয়ে চলে যাবে। তারপর এইবার আমরা এ এর মানটা বসাবো, 2x প্লাস 1 ইকুয়াল টু 3, 2x ইকুয়াল টু 3, এখানে প্লাস অবস্থায় ছিল 1টা, এখানে হয়ে যাবে -1। তাহলে 2x ইকুয়াল টু 2। তাহলে এক্সের মান কী বেরোচ্ছে, 2/2 ইকুয়াল টু 1। তারপর আমরা এ মাইনাস 1 ইকুয়াল টু 0, এই যে এ মাইনাস 1 ইকুয়াল টু 0, তার মানে এর মান কী হবে, এখানে 1টা মাইনাস অবস্থায় ছিল, এই পাশে চলে এসছে যখন ডান পাশে, তখন সেটা প্লাস 1 হয়ে গেল। তা এবারে এর মানটা বসাই, 2x প্লাস 1 ইকুয়াল টু 1। তাহলে 2x ইকুয়াল টু 1, এখানে 1টা প্লাস অবস্থায় ছিল, এখানে মাইনাস অবস্থায় চলে যাবে, তো 1 থেকে 1 মাইনাস করলে তো 0 পাবো, তার মানে এক্সের ভ্যালু 0 পাবো। নির্ণয় সমাধান কি, এক্স, এই সমীকরণটি দুটো বীজ হচ্ছে 1 এবং 0। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। নমস্কার, আমি সঙ্গীতা সরকার। বর্তমান সময়ে মানুষ এক অসুস্থ পরিস্থিতির মধ্য দিয়ে পথ চলেছে। কাবেরী ফাউন্ডেশনের তরফ থেকে আমরা প্রত্যেকের দ্রুত সুস্থতা কামনা করি। কাবেরী ফাউন্ডেশন তার ক্ষুদ্র সামর্থ্য অনুযায়ী প্রাণী ও প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য এই পৃথিবীর বুকে অবস্থান করার লক্ষ্যে কাজ করে চলেছে, প্রাণপণ প্রয়াস করে চলেছে। সকলের কাছে আমাদের একান্ত প্রার্থনা, আপনারা পৃথিবীকে রক্ষার জন্য আমাদের ক্ষুদ্র সামর্থ্যে সহযোগী হবেন। আজকের মুহূর্তে দাঁড়িয়ে অন্তর থেকে দুটি লাইন চলে আসছে, পড়বো আবার, খেলবো আবার, ছুটবো আবার স্কুলে, কিন্তু শত কষ্ট হলেও ফেলবো না মাস্ক খুলে। মাস্ক ইজ মাস্ট। মাস্ক এখন আমাদের বেঁচে থাকার পরম বন্ধু। আমি বাড়ি থেকে এই ভিডিও করছি, তাই মাস্কটা পরিনি। সামান্য বাইরে গেলেই কিন্তু মাস্কটা আমাদের রক্ষার জন্য অব্যর্থ একটি বর্ম। এটা সকলে দয়া করে মাথায় রাখবেন। বিজ্ঞান চিরকালই আমাদের এগিয়ে নিয়ে গেছে, ভবিষ্যতেও এগিয়ে নিয়ে যাবে। আজও এই ভিডিওটিতে বিজ্ঞানের কিছু সমাধান সূত্র রয়েছে, যেগুলি ভবিষ্যৎ প্রজন্মকে তাদের প্রশ্নের সমাধান করতে, উত্তর খুঁজে নিতে সাহায্য করবে। তাই দয়া করে এই ভিডিওটি দেখবেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আপনারা আপনাদের প্রয়োজনীয় মূল্যবান প্রশ্ন এই ভিডিওর মাধ্যমে উত্তর খুঁজে নিতে পারবেন। সকলে ভালো থাকবেন, এই শুভকামনা আরেকবার জানিয়ে প্রত্যেককে প্রণাম জানাই। নমস্কার।